প্রথমেই শুরু করতে চাই রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে। কোথা থেকে এলেন, নীলা মার্কেট নাকি ওয়েস্টিন? দেখেন, রাজনীতিতে আপনার অনেক সময় অনেক ধরনের কি পয়েন্ট থাকে বা মুখরোচক টাইটেল থাকে, সেটা জন্য এই ধরনের প্রশ্ন ভালো। আমি মিরপুর থেকে আসলাম, অসুবিধা নাই। তারপরে কি আলাপে যেতে পারি আমরা আজকে? আলাপটা হচ্ছে আজকে যেই ঘটনাটা মূলত আলোচনায় এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, তারপর একটি সোশ্যাল মিডিয়ায় স্বীকারোক্তিমূলক বক্তব্য, সেটি নিয়ে অনেক ধরনের ফ্যাক্ট চেক এখনো বাকি আছে। তারপরেও সেই বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততার বিষয়, তিনি আসলে সেই সময় ওয়েস্টিনে ভোর রাতে গিয়েছেন কিনা সেসব নিয়েও আলোচনা, নানান ধরনের প্রশ্ন। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন, যে এই ঘটনার 14 দিন পর এরকম একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য এবং সেখানে বিএনপিকে জড়ানো, বিএনপি নেতা ইশরাককে জড়ানো এবং আসিফ মাহমুদের অবস্থান? জি, ধন্যবাদ। এখানে আলোচনাটা দুই দিক থেকে, একটা হলো কতগুলো ফ্যাকচুয়াল ব্যাপার আর কতগুলো অ্যাকচুয়াল ব্যাপার, মানে পলিটিক্যাল ব্যাপার। তো আমরা প্রথমত পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলাপ করি। পলিটিক্যাল ব্যাপার হলো যে পুরা ব্যাপারটা ইশরাক হোসেনের সাথে এই গভর্নমেন্ট শুরুর থেকে যে ধরনের আচরণ করছে, এগুলো দরকার ছিল না। এবং এই আচরণ করার মধ্য দিয়ে গভর্নমেন্ট আসলে কী প্রমাণ করতে চাইছে আমি জানি না। কারণ হলো আপনার ধরেন চরিত্র হননের যে রাজনীতিটা, ইভেন এই ক্ষেত্রে সাংবাদিকতাকে ব্যবহার করা, সেইটা একটা আওয়ামী ঐতিহ্য। এখন অভ্যুত্থানের পরে একটা সরকার, সেটা যেরকমই যোগ্য অযোগ্য যাই হোক, সেটা পরের হিসাব। অভ্যুত্থানের পরের একটা সরকার, সে যদি আপনার চর্চার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আওয়ামী লিগেসি আপনার বহন করে, সেক্ষেত্রে তারা যে নতুন রাজনীতির কথা বলে, নতুন রাজনীতি উত্তরণের কথা বলে, সেক্ষেত্রে জনগণের কিন্তু আস্থার জায়গাটা থাকে না। ফলে পলিটিক্যালি মানে আপনার ইশরাক হোসেনের সাথে যে আচরণটা শুরু থেকে করা হয়েছে, সেইটা আপনার অভ্যুত্থানের পরের সরকার এই আচরণ করতে পারে না সিম্পলি। আবার ইশরাক হোসেনের তরফ থেকে কিন্তু প্রথম আমি এটা নিয়ে সরাসরি ইশরাক হোসেনের সাথে কথা বলছি যে আপনার সমস্যা কী হয়েছে। দেখেন, মেয়র টেয়র কোনো সমস্যা না। আমি তাহলে এরকম করতেছেন কেন? করতেছি আদালতের রায়, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য 16 বছর ধরে ফাইট করতেছি। মেয়র দিয়ে আমি কি করব? আমি তো ভোটেই মেয়র হইতে চাই, ভোটাধিকারের জন্য তো সংগ্রাম করতেছি। কিন্তু পুরো ব্যাপারটাকে একটা ইগোর জায়গা, একটা মেয়র হওয়ার একটা লোভের কারণে ইশরাক হোসেন দৌড়াচ্ছে। এটা ইশরাক হোসেন পার্সোনালি হয়তো দৌড়াচ্ছে না। তারপরে ওইখানে নেতাকর্মীরা কিছু আচরণ করছে ইশরাক হোসেনের সমর্থনে যারা। এখন কথা হলো সেখানে হয়তো ইশরাক হোসেনের প্রপার কন্ট্রোল ছিল না, সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু ওভারঅল এই পুরা প্রক্রিয়া ঠিক 5 তারিখের পরের যে রাজনৈতিক সংস্কৃতি, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে কোনো 100% বিরোধিতার জায়গা থাকবে না, যেটা আমরা আশা করছিলাম। এবং আমরা যেটা আরও বড় যেটা আশা করছিলাম, যে আপনার যে কোনো সমস্যা, যে কোনো মতবিরোধ বা পার্থক্য, বিরোধিতা হইলে আমরা আলাপ করব, মানে আপনার ডায়লগের কালচারে আমরা প্রবেশ করব, মানে মারামারি ফাটাফাটির জায়গার থেকে। সেই ডায়লগের কালচার তো দেখা যায়নি ইশরাক হোসেনের সাথে এই সরকারের তরফ থেকে। তারপরে হলো যেন স্থানীয় সরকার প্রশাসনের তরফ থেকে একটা বৈঠক করা হয়েছে, এরকম খবর আপনি কিন্তু দেখাইতে পারবেন না, করা হয়নি। তার মানে আপনি ডায়লগের কালচারে ফেরার জন্য আপনি যখন সরকার বিপদে পড়ে সবাইকে ডেকে নিয়ে আপনারা কথা বলেন, আলোচনা করেন। কিন্তু এই ঘটনাটাকে আমরা দেখলাম যে একদল লোকের চরিত্র নির্মাণ বা ভাবমূর্তি নির্মাণ এবং আরেক দল লোকের ভাবমূর্তি বিনাশের একটা উলঙ্গ খেলায় পরিণত করা হয়েছে। এটা গেল একটা পলিটিক্যাল দিক থেকে এই আলোচনাটা। এবার ফ্যাকচুয়ালি যদি দেখি, ইশরাক হোসেনের সাথে আমার অন্য একটা দরকার ছিল, যে দরকারের কারণে আমি তাকে প্রায় 2 সপ্তাহ ধরে খুঁজতেছি যোগাযোগ করার জন্য। আমি তাকে রিচ করতে পারছি না। পরে আমি শুনলাম সে চিকুনগুনিয়া আক্রান্ত, হাসপাতালে ভর্তি। এটা সর্বশেষ অবস্থা। আমি আমার পার্সোনালি আমার একটা দরকারে যোগাযোগ করার চেষ্টা করতেছি। এখন ইশরাক হোসেনের সমালোচনা করা যাবে না, সে কোনো ভুল করে না, আমি সেটা বলছি না, সেটা ডেফিনেটলি করে, সেটা আমরা করব। কিন্তু যেখানে চাঁদাবাজির ঘটনার ক্ষেত্রে আপনার দল মত নির্বিশেষে আপনার প্রতিবাদ করার কথা, সম্মিলিতভাবে এই চাঁদাবাজি সমস্যাটা একটা কাঠামোগত সমস্যা আমাদের, এটা বিএনপি, জামাত, এনসিপির এগুলো পার্টিকুলার সমস্যা না। সেই কাঠামোগত সমস্যার ব্যাপারে, এটা সমাধানের ব্যাপারে, যেখানে সবাই সম্মিলিতভাবে একটা পলিসি নির্ধারণ করে একযোগে কাজ করে দেশের মানুষকে এখান থেকে রেহাই দিবেন, মুক্তি দিবেন, এরকম একটা জায়গায় যাওয়ার কথা। সেখানে এই চাঁদাবাজিকে কেন্দ্র করে আপনার রাজনীতি করার চেষ্টা করা, রাজনৈতিক চরিত্র, আপনি যেটা বলেন রাজনৈতিক চরিত্র হওয়ার একটা সুযোগ নেওয়া এবং কৃত্রিম ফ্যাক্ট নির্মাণ করা। দেখেন, এই ধরনের ফ্যাক্ট নির্মাণের রাজনীতি আমরা আগে বহু দেখছি। একটা ঘটনা হইলে দেখেন, আপনি যখন একটা মিথ্যা বলবেন, সেই মিথ্যাটা ঢাকার জন্য আর 10টা মিথ্যা বলতে হয়, আমরা জানি। ফলে এটা করতে গিয়ে আপনারা নিজেদেরকে নোংরামের এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে জনগণ তখন কি মনে করবে যে এখানে জনগণ এবং পাবলিককে সার্ভিস দেওয়া এগুলো গৌণ বিষয়।
মুখ্য বিষয় হলো ক্ষমতা এবং তাদের পার্সোনাল প্রতিযোগিতা। সেক্ষেত্রে সেই প্রতিযোগিতারই এক ধরনের বহিঃপ্রকাশ ঘটে, সেটা ম্যানিফেস্টেশন বলা আপনি চলে। কে কত নোংরাভাবে করতে পারে সেটার প্রতিযোগিতায় যখন আপনারা লিপ্ত হন, তখন যেটা হয় কি, তখন আপনার তো সবাই অভ্যুত্থানের ফোর্স, আপনি কারে বলবো আমি এটা, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে এসব করতে গিয়ে মূল ফ্যাক্টটা কি মূল সরে গেল ফ্যাক্ট না? যেটা হয়, জনগণ হিসাবে আমাদের যে অবস্থানটা হয় তখন যেটা হয় কি, আমরা ক্রমে আস্থা হারাইতে থাকি। এস এম সাইফ মুস্তাফিজ আজকে জানে আলম অপুর স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেছেন এনসিপির লোকজন এসে তাকে সহযোগিতা করেছে জড়ো করার ক্ষেত্রে সাংবাদিকদের। আপনার কি মনে হয় এনসিপি কি সেই ভূমিকা আসলে পালন করেছিল, নাকি তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগেই সংবাদ সম্মেলনটা করলেন? আমাদের দলীয় জায়গা থেকে তো আসলে আমরা এরকম কোনো সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়নি, আমি যতটুকু জানি। হতে পারে স্থানীয় যারা ওনার সাথে কানেক্টেড ছিল কেউ কেউ হেল্প করতে পারে, তার দলীয় পরিচয়ে এনসিপি থাকতে পারে, কিন্তু দলগত জায়গা থেকে আমরা ওনাকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা সংবাদ সম্মেলন আয়োজন করার জায়গাটা আমরা এটা করিনি। আপনাদের অবস্থানটা কি আসলে, এনসিপি কি মনে করছে? দেখেন, এনসিপির জায়গাটা তো আমরা জুলাই পরবর্তী সময় আমাদের এই ঘটনার পার্সপেক্টিভে হ্যাঁ, এই পার্সপেক্টিভের সাথে কিছু ঘটনা আমি উল্লেখ করতে চাই, কারণ এটা করা উচিত। আপনারা দেখেছেন যে গত 5 তারিখেই দেখলেন যে আমাদের কিছু দলের সিনিয়র নেতাকর্মী যারা হচ্ছে কক্সবাজার গেল, এটা গিয়াসাল মামুনের চ্যানেল 1 ব্রেকিং দিল যে হচ্ছে পিটার হাসের সাথে হচ্ছে কি নাকি কূটনৈতিক বৈঠক, গোপন বৈঠক, এবং যেভাবে সাউন্ড দিয়ে যেভাবে একরকম মানে রহস্যজনক একটা ব্যাপার তৈরি করা হলো, মিডিয়া ট্রায়াল করা হলো, চরিত্র হনন করা হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মিডিয়া যারা এখন দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে, যেরকমটা আওয়ামী লীগের সময় হয়েছে, ঠিক সেভাবে আবার একদল এরকম মিডিয়া আমাদের তরুণ যারা নেতাকর্মীরা আছে, যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে সামনে থেকে রাজনীতিতে এসছে এবং নতুন একটা পরিবর্তনের চিন্তা করছে, ঠিক সেইটার ধারায় আমার মনে হয় যে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে। কারণ আপনি যদি দেখেন এই আজকের যে ক্লিপটি, সেটা কিন্তু পূর্বে রেকর্ড করা। আবার আমরা পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম যে কিছু রিপোর্ট আসলো এবং ছবি দেখলাম, আমার কাছেও কিছু ডকুমেন্ট এখন এসছে, যে ইশরাক হোসেনের যেটা ড্রয়িং রুম, সেখানে ওই জানে আলম বসে আছে এবং সে কিন্তু অনেকক্ষণ গুম ছিল। তো এটা কিন্তু বলা যায় যে মানে মোটামুটি এজেন্সি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে 5 তারিখের পরবর্তী সময় প্রথম গুমের একটা ঘটনা। এবং আপনি যদি বলতে পারেন যে কেন ওনারাই তো সরকারে, আসলে কিন্তু না, মানে এখন যে সরকারের ভেতরেও সরকার আছে বা কিভাবে সরকার চলছে, কিভাবে আসলে সব এজেন্ডা বাদ দিয়ে ইলেকশন চলে আসলো, সেটা এখন অনেকাংশেই ক্লিয়ার যে আসলে লন্ডন থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে এখন নির্দেশনা আসছে মানে দেশ কিভাবে চলবে। এবং সেখানে চাওয়াই হচ্ছে এরকমভাবে যে যারা প্রাসঙ্গিকভাবে যারা তরুণ নেতারা আছে, যারা উপদেষ্টা মণ্ডলীতে যেসব আমাদের অভ্যুত্থানে যে ফেসরা আছেন, তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায়। মানে আসিফ মাহমুদ এই চাঁদার মধ্যে কেন জড়িত হবে? সে একটা দায়িত্বে আছে, তার মাস গেলে একটা স্যালারি আসে, সে সেটাতে হয়তো বা নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যেতেই পারে। তার হয়তো বা উচিত ছিল যে বিদেশে যেভাবে একজন মানুষ সাধারণ জীবনযাপন করে, সেরকম কোনো নেতাদের মতো হয়তো বা বাসে ট্রামে করে চলাফেরা করা, সেটা হয়তো সে করেনি। আমার মনে হয় যে তাকে আমাদের সাজেশন দেওয়া উচিত যে আপনার ওইরকম লাইফস্টাইল লিড করা উচিত। ওই ভিডিওতে তিনি সত্যিই থেকে থাকেন, তাহলে মোটরসাইকেলে চলাফেরা করেছেন, যদি সত্যি হয়ে থাকে, সেটা এখনো ফ্যাক্ট চেক, সেটা তো আসলে ফ্যাক্ট চেকে কোনো কিছু আসেনি। মানে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি আসলে কক্সবাজারে যেতে পারি, আমি নীলা মার্কেটে যেতে পারি, আমি ওয়েস্টিন যেতে পারি, যদি আমার পকেটে টাকা থাকে, আমার যদি ইচ্ছা থাকে, এটা আমার সম্পূর্ণ রাইট আছে। তো এইটাকে ফ্রেমিং না করে মূল ঘটনায় আসলে আমাদের ফোকাসড হওয়া উচিত। এবং যেভাবে আসলে মিডিয়া ট্রায়াল করা হয়েছে এবং তার স্ত্রী কিন্তু জবানবন্দি দিয়েছে যে ওনাকে আসলে এটা বলানো হয়েছে বা আসিফ মাহমুদের নাম যুক্ত করা হয়েছে, এবং সেটা দুঃখজনকভাবে ভাই তো উল্লেখ করলোই যে একটা রেশারেশি বা তাদের ভিতরে আসলে কি চলেছে এটা আমি জানি না। তো ইশরাক হোসেনের নামটা আসছে, এবং আরেকজনের নাম আমি একটু উল্লেখ করতে চাই, মানে তিনি হচ্ছে সুজন মাহমুদ। উনি কাইন্ড অফ ইশরাক হোসেনের পিএস, বাংলা ভিশনের সাংবাদিক হিসেবে আছেন, আপনিও চিনেন। তো ট্রিপল মার্ডারের যে একটা মানে একটা ফানি একটা ভিডিও বানিয়েছে, এটা তো পরবর্তীতেই সবার কাছে উন্মোচন হয়ে গেছে আসলে এটা কিভাবে একটা মেকি একটা মানে ভিডিও তারা বানিয়েছে। তো এই ভিডিওর পেছনেও যেই ভয়েসটি শোনা গিয়েছে, ওটা ওনার ভয়েস, এটা ফ্যাক্ট চেক করে কয়েকজনের মানে চেক করে পেয়েছে। তো এটা বোঝা যাচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিতর্কিত করা। অনেক ধন্যবাদ। আমি একটু ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার কাছে এই প্রসঙ্গেই আসতে চাই। অভ্যুত্থানের শক্তিকে বিতর্কিত করা হচ্ছে, নাকি একটি সুনির্দিষ্ট ঘটনাকে ডাইভার্ট করার এক ধরনের চেষ্টা, এই ধরনের কর্মকাণ্ড? ধন্যবাদ রবীন ভাই। প্রথমত বিষয় যেটি, একটি চাঁদাবাজির ঘটনা ঘটেছে, এটা তো সত্য, হ্যাঁ। আমি মিথ্যা বলতে পারি, ম্যান ক্যান টেল এ লাই,
বাট সিচুয়েশন কান্ট। পরিস্থিতি তো মিথ্যা বলবে না। একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং এই চাঁদাবাজির ঘটনাটা যেটা ঘটেছে এইটা এরকম ঘটনা বাংলাদেশে নানান জায়গায় কান পাতলে শোনা যায় যে এরকম অভিযোগ শোনা যাচ্ছে যে এরকম অনেক কিছুই হচ্ছে আর কি, এরকম ঘটনাপঞ্জি ঘটছে। তো সেই ঘটনার হচ্ছে একজন ব্যক্তি তিনি অনেকটা রাজসাক্ষীর মতো একটা ভিডিও প্রকাশিত হয়ে গেল। আরও মজা হচ্ছে সেদিন যখন তাদেরকে ওখান থেকে গ্রেফতার করা হলো, সেই গ্রেফতার তো হচ্ছে আপনার হচ্ছে সিসিটিভি ক্যামেরাও ছিল, আরও বিষয় ছিল, দেখা গেল তাদেরকে গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃত একজন তার আগেই ভিডিও বানিয়ে রেখেছেন। ঠিক আছে, এটা একটা হচ্ছে নতুন টুইস্ট, নতুন হচ্ছে গিয়ে বিষয়। এবং এই বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে কি আমাদের নজরটা এই যে প্রবণতাটা, সেই প্রবণতাটা যেই করুক, সেটা হচ্ছে যেই পার্টির যেই লোক করুক, সেটা বিএনপির করুক, সেটা এনসিপির করুক, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করুক, বা সে যেই পার্টির করুক, কিন্তু কাজটি হচ্ছে গিয়ে গর্হিত কাজ। এই কাজটিতে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা রাষ্ট্রেরও নিতে হবে, যার যার রাজনৈতিক সংগঠন দল থেকেও নিতে হবে। একটু নিচ্ছেও, আমি দেখেছি বিএনপি হাজার খানেক এরকম চাঁদার ব্যাপারে অভিযোগ এসেছে, তাদেরকে শাস্তি দিয়েছেন, শোকজ করেছেন, বহিষ্কার করেছেন, অনেক কিছু করেছেন। এনসিপিও করছে, যাদের বিরুদ্ধে আসতেছে একজন দুজন চারজন হোক করছে, 10টা শোকজ তো কমপক্ষে আমি শুনেছি তাদের করতে হয়েছে নানা কারণে, শুধু চাঁদাবাজির ব্যাপার না, অন্য কারণে করতে হয়েছে, কক্সবাজার ইস্যু সহ। এখন যে বিষয়টি হচ্ছে যে এই যে আমাদের রবি ভাই বললো হচ্ছে ফ্যাকচুয়াল এবং অ্যাকচুয়াল, তো অ্যাকচুয়ালের যে আমি ফ্যাকচুয়ালের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে আসলে মূল ফ্যাক্ট থেকে আমাদের মনে হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে জনগণের। এবং এরকম ঘটনাগুলো কিন্তু আমার মনে হয় এটা আসলে মূল ঘটনা না, এগুলো হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় সবার দৃষ্টিভঙ্গি এবং সারা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া আমার মনে হচ্ছে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা ঘটনা ঘটবে যে মানুষ আজকে সারাটা দিন কী করেছে, আজকে সারাদিন আমি দেখেছি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে পক্ষ বিপক্ষে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে কেউ হচ্ছে ব্যাশিং করছে হচ্ছে আপনার হচ্ছে আমাদের এই আমাদের উপদেষ্টাকে, তরুণ উপদেষ্টাকে, আবার কেউ আরেকজন তরুণ নেতা বিএনপির ইশরাককে, তাকে ব্যাশিং করছে। দুইটা ব্যাশিংয়ে দেখলাম ভাগাভাগি হয়ে গেল। ভাগাভাগি হয়ে আমি দেখলাম যে আমাদের দেশে যেমন আমরা আরও কয়েক বছর আগেও দেখেছি রাজনীতি মানেই হচ্ছে মানুষ খুব বিরক্ত ছিল। কেন বিরক্ত ছিল? এটা আওয়ামী লীগের বিএনপির এক ধরনের হচ্ছে গিয়ে ঠেলাঠেলির ব্যাপার স্যাপার। এতে তো তখনকার তরুণ সমাজ খুব বেশি মানে রাজনীতির প্রতি বিরক্ত হয়ে বিরাজনীতিকরণ ঘটে যাচ্ছে। এখন থেকে আবার নতুনভাবে নতুন ফেজে এরকম এই ধরনের একটা সমস্যা হচ্ছে আমাদের মাঝখানে এসে পড়তেছে। আমরা যেটা মনে করি যে এইসব বিষয়ে হচ্ছে গিয়ে নিয়ে হলো ষড়যন্ত্র থাকতে পারে, ঠিক আছে, কেন আমি তো প্রমাণ করতে পারবো না, বা আমার কাছে এমন কোনো ডকুমেন্টস নাই সাহসের সাথে সততার সাথে বলার যে অপুর ওই ভিডিওতে যা বলা আছে তার সব মিথ্যে, এটা আসলে কেউই বলতে পারবে না মিথ্যে। আবার একই সাথে ইশরাকের বিরুদ্ধে যে অভিযোগ আসতেছে সেটাও যে মিথ্যে, সেটাও কিন্তু আপনি খুবই ডকুমেন্টারি কিন্তু দেওয়া কঠিন। এটা এবং এই বিষয়গুলোকে নিয়ে আমরা টকশোতে সময় নষ্ট করবো, টকশোতে কথা বলবো, রাজনীতিতে কথা বলবো, আমার মনে হয় এটা রাজনীতির এজেন্ডা হতে পারে না, ঠিক আছে, এটা বাংলাদেশের রাজনীতির এজেন্ডা না, এটা খুব তুচ্ছ একটি বিষয়। এবং এই বিষয়গুলোকে আসলে এত ছোট বিষয়, কিন্তু এই ছোট বিষয় খোঁচাতে খোঁচাতে একটা ফোড়া থেকে যেমন ক্যান্সার হয় তেমন একটা বিষয় তৈরি হতে পারে। কারণ আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনে করি, যদিও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, তারপর আমরা মনে করি শঙ্কা কেটে যায় নাই, এরকম যে কোনো বিষয়কে নিয়ে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এরকম ছোট একটা বিষয় নিয়ে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে আমাদের প্রশাসন দুর্বল, আমাদের পুলিশ দুর্বল, তখন বলা হবে যে এরকম অবস্থার মধ্যে কেমনি আমরা নির্বাচন। আমরা সেসব প্রসঙ্গে আসবো। শেখ রবিউল আলম, এই যে প্রসঙ্গে কথা হচ্ছিল, আপনার কাছে সবশেষ আসার কারণ একটাই যে ইশরাক আসলে জানে আলম অপুকে আগে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে এরপর 14 দিন পর সেটি প্রচার করেছে কিনা, সেরকম একটি প্রশ্ন ইশরাকের দিকে উঠেছে। আপনার কি মনে হয় ইশরাক যদি সেই কাজটি করে থাকে, এটা গর্হিত অপরাধ, এক ধরনের একটা বড় ঘটনা, সেরকম ঘটনার কোনো প্রেক্ষাপট কি আসলে তৈরি হয়েছে? না, আমার কাছে তা মনে হচ্ছে না। ধন্যবাদ আলোচক সহ আপনার সহ আলোচক যারা আছেন এবং সঞ্চালনায় আপনি আছেন, এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছে। আমি অপুর বক্তব্য শুনেছি পুরাটা। অপু কিন্তু এই চাঁদাবাজির পুরো ঘটনাটাই তিনি বর্ণনা করেছেন, তার কতটুকু সম্পৃক্ততা আছে তাও তিনি বর্ণনা করেছেন। তিনি অনুশোচিত হয়েছেন একটা মোটরসাইকেল তাকে দেওয়ার ফলে, তিনি ট্রাপে পড়ে গিয়েছেন, হ্যাঁ, এবং কারা তাকে উপলব্ধি মানে এই কাজে করলো
জড়িত করলো তার বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন যে আমি যে কোনো মুহূর্তে সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি, আমি গ্রেপ্তার হওয়ার পর যদি সত্য ঘটনাটা মানুষ জানে তার জন্য তার এই করা ভিডিওটা। এটা অপুর বক্তব্য। অপুর স্ত্রী কি বলেছেন? অপু যখন বিপদে পড়েছিল আমরা কাউকে পাইনি। অপু যখন গ্রেপ্তার হয়েছে তার জামিনের জন্য, তার রিমান্ডে থাকাকালীন যোগাযোগ করার জন্য আমরা কোনো এনসিপি বা তার কোনো বড় ভাইদের পাইনি, তার শুভান্নুদের পাইনি। আজকে আমাদের প্রয়োজন হয়েছে, আয়োজনটা তারা করেছে, আমি কিছু জানি না, আজকে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি। তার স্ত্রীর কথা। ইশরাক হোসেনের বিরুদ্ধে যে কথাটা হয়েছে তদন্ত সাপেক্ষে বলাই ভালো। তারপর কি আপনি মনে হয় যে এনসিপির একজন সমন্বয়ক তিনি চাঁদাবাজির সাথে জড়িত, তাকে নিয়ে যাওয়া হলো কিডন্যাপ করে, গুম করে, তার বক্তব্য অনুসারে। তার না গুমের কথা বলা হচ্ছে, 5-7 দিন গুম ছিল না। এনসিপি বলছে, আমি সমন্বয়কে বলেছি। এটা বলুন, সমন্বয়ক বা এনসিপির পার্থক্য করেন না? ডেফিনেটলি সেটা যদি হতে যায় তাহলে এখন আর এনসিপির যে বডি হবে তাহলে তো আর বাংলাদেশের রাজনীতি করাটাই কঠিন হবে। আমি বডি আলাদা হতে পারে কিন্তু কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস সব একসাথে। সমন্বয়কের জন্য আপনি এনসিপি কে তো দায় দিতে পারেন না, আমি কেন দায় দিব না? কারণ সমন্বয়ক এবং এনসিপি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সমন্বয়করা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। আপনি দায় নেবেন না, রাজনীতি করবেন, একসাথে চলবেন, তা হবে না। সেটা রাজনৈতিক বক্তব্য না। এনসিপির রাজনৈতিক দলের মধ্যে এনসিপির রাজনীতি বলার দাম, এনসিপির সমন্বয়কের মধ্যে আমি এখনো কোনো পার্থক্য, আপনার কাছে কোনো পার্থক্য আমি দেখছি না কোনো পার্থক্য। এখন যদি বলেন যে এনসিপি আর এই উপদেষ্টাদের মধ্যে পার্থক্য আছে, তাহলে তো এনসিপি ডিপেন্ড করার দরকার নেই সজীব আহমেদ ভুঁইয়াকে। করছেন তো ডিফেন্ড, কেন ডিপেন্ড করছেন? সজীব আহমেদ ভুঁইয়া আপনার সে কি আপনার এনসিপির কোনো কিছু? তো এনসিপির গোত্র দেওয়া হচ্ছে কেন? এনসিপি কেন তাদের ডিফেন্ড করছেন? সজীব আহমেদ ভুঁইয়া তো বিতর্কিত চরিত্র, বর্ণাঢ্য লাইফ চরিত্র তো বিতর্কিত, আবার রাষ্ট্র অবধারিত। আপনি যদি এটা বলেন রাষ্ট্রে কাজ করতে একটু রাত হয়ে গেলে 5-7 জন সহ ওয়েস্ট ইন্ডিজে ব্রেকফাস্ট করতে হয় অথবা রাতের খাবারটি খেতে হয়। হাঁসের মাংস অত্যন্ত প্রিয়, সেটা ছাড়া শেষ রাতের খাবারটা হয় না। তাহলে বর্ণাঢ্য লাইফ। আবার বিতর্কিত কেন বলছি? আপনি কুমিল্লায় 3 জনের ওই যে হত্যা সহ যে ঘটনাটা ঘটেছে, সচিত্র প্রতিবেদন হয়েছে, যারা ভিক্টিমাইজ হয়েছে তারা নিজেরা কথা বলেছেন, নিজেরা বক্তব্য দিয়েছেন। একজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পৃক্ততা হলে এভাবে কথা বলার কেউ সাহস রাখে কিনা? আর যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, প্রতিবেদনে যারা কথা বলেছে তাদের তো আপনার বিচারে আওতা আনা যায়। একটা উপদেষ্টা চরিত্র তো বিনা কারণে হরণ হতে পারে না। আপনি এর আগে তার পিএস এপিএস যারা ছিল শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, পিএস এর আনুকূল্য না থাকলে এবং সম্পৃক্ততা যদি না থাকে উপদেষ্টা, পিএস এর পক্ষে এই দুর্নীতি এই ভলিউমে করা সম্ভব আছে কিনা? সম্ভব হয় কিনা? তার বাবার লাইসেন্স নিয়ে একবার বিতর্কিত হয়েছে, তার বাবা ওখানে প্রতিরোধ করা যাচ্ছে না, এগুলি তো সমালোচনার মধ্যে আছে। তারপর আপনি যদি যান এয়ারপোর্টে যখন অস্ত্র নিয়ে একটা ঘটনা ঘটলো, তারও আরেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইশরাক আদালতের রায় পেয়েছে, আপনার গেজেট প্রকাশ হয়েছে, অ্যাপিলেট বিভাগে পর্যন্ত যাওয়া হয়েছে, রিটের নিষ্পত্তি হয়েছে, তাকে শপথ পড়ানো গেল না। এই যে বিতর্কিত চরিত্র হয়ে যাওয়ার ফলে সেটা চাঁদাবাজির সাথে যুক্ত কিনা আপনি আমাকে যদি বলেন, আমি আপনাকে খুব ফ্রাঙ্কলি বলি, তিনি কিন্তু প্রকান্তর অস্বীকার করেছেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজের সামনে দিয়ে যান না। বলেন ওই দিন আমি গিয়েছিলাম কিনা তার ডাউট আছে, কিন্তু তিনি যে রাত্রে এভাবে চলেন যান 5-7 জন লোক নিয়ে রাতের শেষ দিকে বা মধ্যরাতে, একজন উপদেষ্টা দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কি কাজ থাকতে পারে? ওই মব সৃষ্টি করা হতে পারে। এক জায়গায় মব সৃষ্টি হলে সেটা অবজারভেশন করা হতে পারে, সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে, অথবা তার ডিফেন্ড করার চেষ্টা হতে পারে, হতে তো পারে। এখন আপনি দায় চাপাচ্ছেন কে? অপুকে নিয়ে গিয়ে ইশরাক ভিডিও করেছে, ওই যে বললেন 5-7 ঘন্টা গুম ছিল। এটা কি এই দেশে একটা দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তির পক্ষে সম্ভব যে তাকে আপনি কিডন্যাপ করে নিলেন বা গুম করে রাখলেন, তারপর তাকে দিয়ে ভিডিও বানালেন, সে ভিতরে চলে যাওয়ার পর সেই ভিডিও প্রকাশ করলেন? বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা যে অবস্থা বা আপনি রাজনৈতিক একজন নেতার যে নৈতিকতা, সেখানে এটা সম্ভব কিনা? এটা তো মারাত্মক একটা এলিগেশন, এটারও কি তদন্ত হওয়া উচিত বলে আপনার মনে হয়? আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, সজীব আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে আগে যখন কুমিল্লাতে একটা প্রতিবেদন হলো, দায়িত্বশীল মিডিয়া করেছে, প্রতিষ্ঠিত মিডিয়া করেছে, আপনি চলে গেলেন ও মালিকানা ইশরাক। এখন যেন আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, আপনি চাঁদাবাজিটাকে ডিফেন্ড করছেন না, আপনি খুঁজছেন ওই চাঁদাবাজিতে যে গ্রেপ্তার হয়ে অন্য আরও তো 4 জন গ্রেপ্তার হয়েছে, হয়নি? ওই আপনি আমি 30 মিনিট দেখেছি, 30 মিনিটের ভিডিওটা দেখেছেন? অপুর বক্তব্যটা, সে কীভাবে অনুসূচিত হয়েছে, কারা তাকে ইনভলভ করেছে, কিভাবে যুক্ত হয়েছে, এর কোনোটাই তো অস্বীকার করেছে কি সজীব আহমেদ ভুঁইয়া? আমার কাছে মনে হয় যে করেনি। তিনি খালি বলেছেন আমার সাথে দেখা হয়নি, কিন্তু দেখা ছাড়া তো কথা হয়।
এখন এটা তদন্ত দরকার, তদন্ত করে আপনি বের করেন। কিন্তু আপত্তিকর হচ্ছেও একটা জায়গায় যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে দায়িত্বশীল জায়গা থেকে আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন যখন আসতেই থাকে ক্রমাগতভাবে, আর সেটাও যদি রাষ্ট্রের থেকে ব্যবস্থা না নেওয়া হয় এবং সেটা যদি অন্যের উপর দায় চাপানোর অপচেষ্টা করা হয়, সেটা কিন্তু কাম্য না। দায়িত্বশীল কিন্তু সওজুব আহমেদ ভূঁইয়ার দায় বেশি রয়েছে, জবাবদিহিতা রয়েছে, এবং তাকেই ক্লিয়ার করতে হবে, স্পষ্টত করতে হবে সরাসরি তার এর সাথে যুক্ত আছে কিনা অথবা পরোক্ষভাবে যুক্ত আছে। আমি একটু রনি আপনার কাছে, রেজাউল করিম রনি আপনার কাছে আবার আসতে চাই। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়ছেই না আর কি, ওনার প্রসঙ্গেই আসছি। উনি আজকে বলেছেন তফসিলের আগে পদত্যাগ করবেন উনি সহ যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে অন্য যারা রাজনীতি করতে চায় এরকম আরও কয়েকজন থাকতে পারে। আপনার এই সিদ্ধান্তকে কি মনে হচ্ছে আসলে? না, এখন ধরেন রাজনীতি করা যে কোনো মানুষের মৌলিক অধিকার, রাজনীতি যে কোনো মানুষই করতে পারে, কিন্তু এইটা দেখেন অভ্যুত্থানের পরে গঠিত একটা সরকার, এই সরকারের পরে দায়িত্ব নেওয়ার পরে এখানে নির্বাচনটা হলো এমন একটা জরুরি ইস্যু। আমাদের এখানে ধরেন নির্বাচন মানে একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক একটা নির্বাচন আমাদের দরকার। দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারে না, কিন্তু এতদিন পরে এসে আপনি যদি বলেন যে আমি তাহলে আপনার ধরেন যে এখন ইলেকশনের তফসিল মনে হয় আগামী সপ্তাহে ঘোষণা হবে যেটা বলা হচ্ছে, ফলে এখন তফসিল ঘোষণা 1 ঘন্টা আগে আপনি পদত্যাগ করে এসে নির্বাচনে দিয়ে গেলেন। দেখেন একটা জিনিস হলো আইন জিনিসটা লজিক্যালি আপনিও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি, কিন্তু যে তারাশঙ্কর একটা কথা আছে, আইন তুমি বুঝো বটে কিন্তু ন্যায় অন্যায় জিনিসটা ঠিক এত সহজ না। এটা ন্যাচারালি একটা জিনিসের ন্যায় অন্যায় বিবেকবোধের ব্যাপার আছে যে আপনি এইটা আপনার জন্য করা এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কি না। ডেফিনেটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আপনি যদি মনে করেন যে রাজনীতি করবেন, আমি মনে করি এই চান্সে এখনও পর্যন্ত যারা ক্ষমতায় আসছে, এটা নট অনলি একজনের ব্যাপারে না, সমস্ত উপদেষ্টা অন্য যারা আছে তাদেরও যদি রাজনৈতিক খায়েশ থাকে বা রাজনৈতিক কেরিয়ার করার ইচ্ছা থাকে সেটা তারা করতে পারেন। কিন্তু এইবারে এই যে বিকামিং ইলেকশনে, যেই ইলেকশন হতে যাচ্ছে আগামী, যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেই ইলেকশনে সম্ভবত সুযোগ নাই। কারণ হলো এইটা ইটস টু লেট। এইটা এখন কোনোভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে আচ্ছা ঠিক আছে ইলেকশন 1 ঘন্টা আগে আমি তো পদত্যাগ করলাম, এটা ঠিক আছে, এটা এখন এটা আপনি লিগালি সঠিক হয়তো, কিন্তু এটা মোরালি আপনি জাস্টিফাই করতে পারবেন না, এটা জিনিসটা হবে না। এস এম সাইফ মুস্তাফিজ জানতে চাই এই প্রসঙ্গেই যে সজীব ভূঁইয়ার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক এখন আছে কিনা। তিনি বলেছেন তিনি 2018 সাল থেকেই আসলে রাজনীতির সঙ্গে জড়িত, এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আছে কিনা এখনো আসলে, যদি তিনি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন? আপনার প্রশ্নের সাথে ভাইয়ের উত্তরটা একসাথে দেওয়ার চেষ্টা করব। দেখেন সজীব মানে আসিফ, আমাদের নাহিদ, তারপরে মাহফুজ, এই মানুষগুলা কিন্তু শুধু আমাদের না, এটা ভাইয়েরও আপনারও। এই মানুষগুলাই কিন্তু জুলাইতে সামনে থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানে মায়ের খেয়ে গুম হয়ে ডিবি অফিসে যে বিভিন্নভাবে কিন্তু তারা মৃত্যু ঝুঁকিতে থেকে তারা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেছে। এই আসিফ মাহমুদই কিন্তু 4 তারিখে বললো যে 6 তারিখে না আজকেই সবাই ঢাকায় লং মার্চ করেন। তো এই মানুষগুলোকে 1 বছরের মাথায় যদি আমরা এরকম করে রিজন করি, ট্যাগিং দিয়ে দিই, এবং ভাইদের মতো যারা সিনিয়র লিডারশিপের জায়গা আছে তারা যেই টোনে কথা বলেন, যেভাবে ছোট করে কথা বলে, সেটা আমাদের জন্য অত্যন্ত মানে হতাশা লাগে যে তারা আসলে রাজনৈতিক কালচারটা এমনভাবেই টক্সিক করে রেখেছে যেটা আসলে এখনও সেই আগের 17 বছরের ধারাটা এখনও তারা টানতে যাচ্ছে। আসিফ মাহমুদকে এই আর বৈষম্য বিরোধী যে কথাটা বললাম, বৈষম্য বিরোধীর সারা দেশে অনেক নেতাকর্মীরা আছেন, সবাইকে এনসিপি তো মানে ওন করতে পারে না, সবার সাথে আমাদের পরিচয় নেই, কিন্তু আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ, এরকম যারা অভ্যুত্থানের সামনের সারির মানুষগুলা, তাদেরকে তো আমরা সবাই ওন করি। তারা তো শুধুমাত্র এনসিপিকে না, পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে তারা সেই বডিতে আছে এবং সেই ফাইটটা তারা করে যাচ্ছে প্রতিনিয়ত। তাদেরকে নিয়ে অনেক রকম বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে, তাদের চরিত্র হনন করা হচ্ছে। সে কিন্তু আজকে স্পেসিফিক্যালি বলেছে যে তার যদি কাজকর্ম করতে লেট হয় সেক্ষেত্রে তার রান্না করে দেওয়ার লোক সেক্ষেত্রে সে যেতেই পারে। এটাকে তিনি যেভাবে ট্যাগিং করছে, এটা বিএনপির নতুন রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করছে। কিন্তু তারা হঠাৎ করে সব পাথর কিভাবে গায়েব হয়ে যায়, তারা মানুষকে মাথা থেতলে কিভাবে দেয় পাথর দিয়ে, তারপরে সারা দেশে যে চাঁদাবাজির ঘটনা সেটা যদি বলা শুরু করি আমি, এটা শেষ হবে না আজকে মানে রাত্রে শেষ হবে না যদি আমি বিএনপির শুধুমাত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটোত্রাজের কথা বলতে পারি। আর উনি এই 2-1টা কোথা থেকে আকাশ থেকে আনা কথা নিয়ে যেভাবে আসলে অ্যাটাক করে, সেটা দুঃখজনক। কারণ তার মতো সিনিয়র যারা লিডার আছেন, দীর্ঘদিন যারা রাজনীতি করে আসছে, তাদের নিয়েও কিন্তু অনেক ঘটনা আছে, সেগুলো কিন্তু আমরা কেউ সামনে আনছি না।
সেই ঘটনাগুলো আনলে কিন্তু তারা এখন বিব্রত হবে যে তাদের এই পাস্টের কথা টেনে আনা হচ্ছে। তারাও কিন্তু এরকম শিকার হয়েছে, মিথ্যা ট্যাগের শিকার হয়েছে। সেই সময় আওয়ামী লীগের যেই ন্যারেটিভ ছিল, আওয়ামী লীগের যে মিডিয়া ছিল, তাদের কিন্তু এইভাবে ফ্রেমিং করেছে। তারাও সেই যাত্রায় যাচ্ছে, কারণ তারা ধরে নিয়েছে যে আমরা তো ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসছি, আমরা এখন সর্বে-সর্বা। কিন্তু মানুষ কিন্তু এত বোকা না যে এরকম সর্বে-সর্বা ভাব পা মানুষকে তারা ক্ষমতায় নিয়ে চলে আসবে। যদি ইলেকশন হয়, মানুষ ডিসাইড করবে যে আসলে কারা ক্ষমতায় যাবে। এখন থেকে নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই নির্ধারিত হবে। ডাক্তার সাজিদুল হক রুবেল, নির্বাচনকালীন সরকারের সময় উপদেষ্টাদের পদত্যাগের যে আওয়াজ বা ঘোষণাই বলা চলে স্পষ্টভাবে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি শঙ্কার কথাও বলছেন খানিক আগে নির্বাচন। এখানে একটা কথা মনে করতে হবে, 2014 সালের নির্বাচনের আগে যখন আইন কানুনের মার প্যাচে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হয়ে গেল এবং তারপর 14 সালে একটা একপাক্ষিক নির্বাচন হলো, সেই সময় থেকে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সাথে ছিল না, বিএনপি শুধু না, বিএনপির সাথে তার জোট ছিল, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট জোট ছিল, গণতান্ত্রিক বাম মোর্চাও একসময় কাজ করত, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট ছিল, সমস্ত জোটগুলো, ডান বাম সমস্ত জোটগুলোর কিন্তু একটা কমন কথা ছিল, সেটা হচ্ছে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এখন এই মাত্র একটি বছর সময় অতিক্রম হলো গণঅভ্যুত্থানের, জনগণের এত বড় একটি বিজয়ের পর এত অল্প সময়ের মধ্যে এই বিজয়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, এই উপদেষ্টা মণ্ডলীটা কিন্তু জনগণের কাছে এখন আর নিরপেক্ষ নয়, জনগণের কাছে নিরপেক্ষ না। আমি তর্ক করতে পারি অনেক, ঠিক আছে, কিন্তু আমি নিজের বুকে হাত দিয়ে যদি চিন্তা করি, বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ না। এবং সেখানে আমাদের 3 জন ছাত্র নেতা ছিলেন, সরাসরি আন্দোলনের 3 জন নেতা ছিলেন, ঠিক আছে, তারপরে হচ্ছে 2 জন আছেন এখন। আমাদের কথা হচ্ছে স্পষ্টভাবে যে ওনারা যে এতদিন থেকে গেলেন বা এতদিন রইলেন আর কি, এই রইবার মধ্য দিয়েই কিন্তু এক ধরনের নিরপেক্ষতার বিষয়টি হারিয়েছেন। আমরা বলছি এটা একটি অরাজনৈতিক সরকার, এটা একটা নির্দলীয় সরকার, কিন্তু মানুষের কাছে প্রশ্ন আছে এর আদৌ নির্দলীয় কিংবা সরকার কিনা। তারপর আরেকটি বক্তব্য আছে, আমি খুব সিনসিয়ারলি বলি আর কি, যখন একজন কর্মকর্তার বিরুদ্ধে, আমি দেখেছি, আমি এনসিপির নিজস্ব সংগঠনের ক্ষেত্রে দেখেছি যে তাদের একজন কর্মকর্তার বিরুদ্ধে যখন হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে যখন হচ্ছে একটা হলো এবং তারা নিজের তদন্ত কমিটি গঠন করলো, তারা কিন্তু তাদের সংগঠন থেকে তার অব্যাহতি দিয়েছিল। কেন অব্যাহতি দিয়েছিল? যাতে এরা যে নির্বাচন, তাদের এই দুর্নীতিটা নিয়ে যে হবে, তদন্তটা হবে, সেটা যেন কোনোভাবে প্রভাব বিস্তার না করে। তো তেমনিভাবে আমি দেখেছি যে একের পর একবার এপিএস নেয় 100 কোটি টাকা, আরেকবার তার বাবার টেন্ডার পেয়ে গেলেন, স্কুল মাস্টার তিনি পেয়ে গেলেন হচ্ছে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টেরই। তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক ঘটনা বলি আমরা জানি সেই অঞ্চলকে নিয়ে, সেটা যেই অভিযোগ বিএনপি করুক আর যেই করুক, অভিযোগ উঠেছে। এখন এত সব অভিযোগের মধ্যে আবার একটা নতুন অভিযোগ উঠেছে, যদি নির্দোষ হয়ে থাকে হচ্ছে আসিফ, আমার মনে হয় হচ্ছে সেই ক্ষেত্রে ওই নির্বাচন করব বা ওইসব ব্যাপার স্যাপার না, যেহেতু অভিযোগ উঠেছে, নিজের দায়িত্বশীলতার থেকে তার উচিত হচ্ছে যে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্তের মাধ্যমে সে নির্দোষ প্রমাণিত হোক, আগামী নির্বাচন আসুক, জনগণ তাকে মূল্যায়ন করবে। কিন্তু সেই সৎসাহসটা নিয়ে তাকে করতে হবে। এবং একই সাথে আমার প্রধান উপদেষ্টাকে কিন্তু এই জায়গায় ভালোবাসা বা স্নেহে অন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। আমি একটু শেখ রবিউল আলম রবি আপনার কাছে আসতে চাই। ডাক্তার সাজিদুল হক রুবেলের কথা যদি আমি বুঝতে পারি, তিনি এখনই আসলে পদত্যাগের কথা বলছেন, তদন্ত করে এই ঘটনার প্রেক্ষিতে আসলে তদন্ত হওয়া উচিত, প্রেক্ষিতে। হ্যাঁ, কিন্তু তিনি বলেছেন তফসিলের আগে পদত্যাগ করবেন তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা। তার মানে কি স্পষ্ট হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন আপনারা তুলে আসছিলেন সেটি এক ধরনের প্রমাণিত, একেবারেই প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতার উপভোগ করতে চান, আবার প্রশাসনের থেকে নিজের মতো করে যে সমস্ত আসনে আপনি নির্বাচন করার স্বপ্ন দেখেন, সেখানে কোনো গুছিয়ে রাখা যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রাখতে চান, এসে ক্ষমতার বাইরে এসে এবং নির্বাচন করে আবার জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় স্থায়ী হতে চান। এটা কি নতুন বন্দোবস্ত? আর এটা কি হচ্ছে জনরায়ের উপর ডিপেন্ড করার সাহসিকতা? নিশ্চয়ই না। ভালো বলছিলেন সে, আমরা তো জনরাই চাচ্ছি, ভোটের ভিত্তিতে
জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন করবে রাজনৈতিক দল, জনগণ তার পছন্দের রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। সেই জন্য সে দাবি তো আমাদের দাবি। আমরা তো চাই জনগণ এগুলি মূল্যায়ন করুক। চাঁদাবাজির কথা বললেন, চাঁদাবাজি বসুন্ধরাতে, আর এই যেটা নিয়ে আলোচনা করছে এখন অপুর, রিয়াদ, কারা আপনার সরাসরি হাতে নাতে ধরা খেয়েছে? কারা খেয়েছে বলেন? এই যে চাঁদাবাজি বলেন, তদবির বাণিজ্য বলেন, বদলি বাণিজ্য বলেন, টেন্ডারবাজি কারা করলো? এই দুটি বাজেট কারা করলো? কারা সচিবালয়ে দৌরাত্ম্য করে? কারা নগর ভবনে যান আপনি প্রশাসক বসিয়ে, এই সজীব ভুইয়া, আপনি গাজীপুরের প্রশাসক, আপনার কমিশনার প্রশাসক, আপনি ইসে যান উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে যান, কারা করছে? এবং এগুলো তো আপনার মেইন স্ট্রিম পত্রিকায় রিপোর্টও হয়েছে যে 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি টাকা নিয়ে তিনি এগুলি করছেন। কে করছে এগুলি তদবির বাণিজ্য? উনি চাঁদাবাজির কথা বললেন। বিএনপি 2-1 জনের মধ্যে এখনো পর্যন্ত আপনি বলতে পারবেন যে এরকম 47 লাখ, কোথাও আপনার 20 লাখ এরকম টাকা নিতে গিয়ে কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, বিচ্ছিন্ন অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে আছে, দল কঠিন ব্যবস্থা নিয়েছে। ওই যে সুন্দর কথা বলেন, পাথর দিয়ে ঠেতলায় দিলেন। এই যে যারা রাজনীতি বোঝে না, অন্য রাজনৈতিক দলের উপর দায় চাপায় মিথ্যাচার করে, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ। আবার ধরেন রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউট, নির্বাচন কমিশন বলেন, ওই গণমাধ্যম বলেন, সেই সমস্তের বিরুদ্ধে যারা খিস্তি খেউর করে, দায় চাপায়, দোষ চাপায়, এটা রাজনৈতিক না। আমি এনসিপির বন্ধুদের বলতে চাই, রাজনীতি হলে তা আপনার দর্শন নিয়ে আপনি মানুষের কাছে যাবেন। আপনি যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার প্রতিষ্ঠান নেতার চরিত্র হনন করার চেষ্টা করছেন মিথ্যা ভিত্তি অভিযোগ দিয়ে। তো এটা কি রাজনীতি হলো? আপনার দর্শনটা কি? আপনি জনগণের জন্য কি করতে চান? আপনি জনগণের জন্য যা করতে চান, জনগণ তো ইতিমধ্যে বুঝে ফেলেছে যে কি করছেন আপনি সেগুলি। তো সেটা কি রাজনীতি হলো কিনা? এই যে ধরেন পাথর দিয়ে বলল, থেতলে দিল, আপনি জানেন না যে একটা ব্যবসায়ী দ্বন্দ্ব নিয়ে বিএনপির কোনো সম্পৃক্ততা আছে? এই যে গাজীপুরে সাংবাদিক হত্যা হলো, সেটি ছিল কি বিষয় আপনাদের স্পষ্ট হয়েছে, তার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা আছে। কিন্তু আপনি দেখবেন এই দায়গুলি তারা চাপিয়ে অপরাজনীতি করতে চায় এবং নির্বাচনকে প্রলং করতে চায়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলকে বিতর্কিত করতে চায়। এটা কাজে আসবে। তবে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, রাজনীতিতে, আজকের রাজনীতিতে 4 জন অতিথি আছেন, তাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আমরা স্বাগত। আপনারা দেখছেন রাজনীতি, আর রাজনীতির আজকের আয়োজনে রয়েছেন আমাদের সঙ্গে 4 জন অতিথি: শেখ রবিউল আলম, ডক্টর সাজিদুল হক রুবেল, রেজাউল করিম রনি এবং এস.এম. সাইফ মুস্তাফিজ। এস.এম. সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আবারও আসতে চাই। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছেন, সনদে কোনো ছাড় নয়, 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। কেন এত ছাড় দিয়ে এগুচ্ছে আসলে এনসিপি? এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে ইলেকশন কমিশনের তরফ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের মুখ্য সমন্বয়ক, তিনিও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি জুলাই সনদের অনেকগুলো শর্ত। আপনার কি মনে হচ্ছে? দেখেন, জুলাইয়ের পরবর্তী সময়ে যারা তরুণ নেতৃত্ব যারা ছিলেন, যে ফরম্যাটে ছিল না কেন, তারা একটা বড় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সেই সময়ে অনেক কিছু ইস্যু এসছে যেটা তারা অন্যভাবে ডিল করতে পারতো, কিন্তু জাতীয় স্বার্থে, স্থিতিশীল রাখার স্বার্থে তারা একরকম ঐক্যমতের ভিত্তিতে সেই সময়টা পার করেছে। এবং বারবার দেখা গিয়েছে এই তরুণরাই বারবার সেই স্থিতিশীল রাখার জন্য, যাতে নৈরাজ্য না তৈরি হয়, যাতে আবার নতুন করে কোনো ঝামেলা না হয়, সেজন্য কিন্তু সেই দায়িত্বশীলতা দেখিয়ে গেছে। এবং জুলাই ঘোষণাপত্রের দাবিটা আমাদের প্রথম থেকেই ছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বড় রাজনৈতিক দল যারা ছিলেন তাদের ওইরকম আসলে কোনো ভূমিকা বা তাদের আসলে ওইরকম দায়িত্বশীলতা আচরণ আমরা দেখিনি। তারা একমাত্র সেই নির্বাচন ইস্যুতে যে আগামীকালকে নির্বাচন দেন, আগামীকালকে আমরা ক্ষমতা এসে পুরো বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো, এরকম একটা ভিত্তিতে ছিল। তো সেই জায়গায় আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্র যখন দিয়েছে আমরা একটা ওয়েলকাম করেছি, কিন্তু যেই ঘোষণাপত্রের বক্তব্য, যেই কথা এসছে, সেটা আমি মনে করি যে কিছুটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এবং আমাদের তো মেইন যে ইস্যুর ছিল, দাবি ছিল যে মৌলিক সংস্কারের জায়গাগুলো যেন এই গভর্নমেন্টের সময় আসলে পূরণ করে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। সেটা কিন্তু বলা হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকারের অধীনে সেই সংস্কারগুলো আসলে বাস্তবায়িত হবে। প্রধান উপদেষ্টা নিজের বক্তব্যেও বলেছেন যে পরবর্তী সংসদে তো সেটা আসলে আমরা এটাতে এগ্রি করি না। তো এই জায়গাটাই আমরা বলেছি যে জুলাই সনদ আসলে ঐক্যমত্য কমিশনের সময়কাল আর একটু বাড়ানো হয়েছে, এবং আমরা সেখানে যেই মেইন ইস্যুগুলো ছিল, 19টি বিষয় ঐক্যমত্য কমিশন আলাপ হয়েছে এবং ঐক্যমত হয়েছে,
সেখানে যে মৌলিক সংস্কারের মেইন টপিকগুলো ছিল সেখানে 9টি বিষয়ই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো সেটি আসলে কিভাবে হবে সেটা আমরা বুঝতে পেরেছি আসলে বিএনপি সেটা কতটা করবে, কারণ তাদের অনেক নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বই বলেছে যে এইসব সংস্কার পরবর্তীতে আসলে আমরা আবার পরিবর্তন করে দেবো, আবার নতুন করে এটা হবে ওইটা হবে। কে বলেছে স্পেসিফিকলি? মির্জা আব্বাস সাহেব বলেছেন, আরো কয়েকজন নেতা বলেছেন। তো তাদের জায়গা থেকে এরকম কথা কিন্তু এসছে এবং আমরা জানি যে আসলে সেটা আসলে হবে না, কারণ এই পুরানো স্ট্রাকচারে তারা তো অলরেডি বলছে যে আমরা ক্ষমতায় আসছি, অতএব আপনারা চাচ্ছেন যে এই করে জুলাই আবার সনদটা সেই সময় ensure হওয়ার পরে সময়কালটা নির্বাচন। বাড়াবো। এবং আমি মানে এটাই ইনশিওর করতে চাচ্ছি যে যদি এবার ঘোষণাপত্রে যে সনদ আসছে সেখানে যদি এই জায়গাগুলো আসলে বাস্তবিত না হয় তাহলে ফেব্রুয়ারিতে আসলে ইলেকশন হবে না। রেজাউল করিম রনি, ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে নাকি হবে না? জি দেখেন, আমি মনে করি আমি শুরু থেকে নির্বাচনের ব্যাপারে খুব পজিটিভ, কারণ আপনার এই সরকার নির্বাচন দিবে না তো দিবেটা কি, কিন্তু কথা হলো কোন নির্বাচন সেটা। হাসিনাও তো নির্বাচন দিছে, নকল সুরের গান টান বাজায় কি বিপুল নির্বাচন হয়েছে না আমাদের এখানে, শুধু ভোটটা হয়নি। ভোটবিহীন নির্বাচন এক সংস্কৃতি হাসিনা গড়ে তুলছিল। তো এখানে নির্বাচন কোনো সমস্যা না, সমস্যা হলো আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশনে এই যে ভোটাধিকার নিশ্চিত করা, জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করার রাজনীতিটা শুরু করতে পারছি কিনা। এখন অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যে অভূতপূর্ব ঐক্য অর্জন করলেন, তারপরে আপনারা সবাই ক্যাবিনেটের দিকে মনোযোগী, মানে ক্ষমতার ভাগবাটোর দিকে মনোযোগী, ফলে অভ্যুত্থানের অর্জনটা কি? অনেক অর্জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো সলিডারিটি। এই যে মানুষের প্রতি মানুষের অকৃত্রিম মমত্ববোধের মাত্রাটা এই পর্যায়ে যে সে জীবন দিতে রাজি হয়ে গেল, তাই না? সো এইটা হলো আপনার রাষ্ট্র গঠনের একমাত্র মানে একটা এত মূল্যবান স্পিরিট, যে এটাকে আপনি যদি জাস্ট রাষ্ট্রে কনভার্ট করতেন দেশ দাঁড়ায় যায়। তো তা না করে আপনি যখন ক্যাবিনেট গঠনের দিকে মনোযোগী হয়ে গেলেন, এই যে সলিডারিটি অর্জন হয়েছিল এখান থেকে আপনি দূরে সরে গেলেন। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বলতেছি। ফলে এখন আপনার এখানে ডেফিনেটলি এখন এই গভর্নমেন্টের যে সফলতা আমরা আশা করছিলাম, আজকে নিউ ইয়র্ক টাইমসে একটা স্টোরি হয়েছে যে 1 বছর পরে এই অভ্যুত্থানের সরকার একটা পুরা হতাশার দিকে টার্ন নিয়েছে 1 বছরে। হ্যাঁ, তো আজকে একটা স্টোরি করছে নিউ ইয়র্ক টাইমস। তো এই হতাশা এই ধরনের, হ্যাঁ, অভ্যুত্থানের পরে সরকারগুলোতে এই ধরনের ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, হতাশা থাকে, কিন্তু আমাদের এটা হওয়া উচিত ছিল না। কেননা এই সরকার কিন্তু সর্বদলীয় সরকার, নির্দলীয় না, কিন্তু সর্বদলীয় সরকার, মানে অভ্যুত্থানের সমস্ত শক্তির সম্মিলিত সরকার। এবং এই সরকার আসছে শুধুমাত্র দায়িত্বে। এই সরকার ক্ষমতায় আছে এটা যদি মনে করে ভুল করবে। ক্ষমতা এখনও জনগণের হাতে, রাজনৈতিক যে আপনার ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তাদের হাতে, সরকারের হাতে কেবলমাত্র দায়িত্ব। এই জন্যই দেখবেন যে সরকার যখন তার কনফিডেন্স হারায় ফেলে তাড়াতাড়ি ডাকে, একটা বৈঠক করে, আত্মবিশ্বাস অর্জন করে, আবার কাজকর্ম ঝাঁপাইয়ে পড়ে। ফলে এই মডেলের মধ্যে নির্বাচন ছাড়া তো আর কোনো পথ নেই, নির্বাচন তো আপনার হইতেই হবে। তো ফলে নির্বাচনকে এখন যদি কোনো শর্তের অধীনে আপনি আনতে চান যে অমুক হইলে তমুক হবে, হ্যাঁ, তেল না হইলে আপনার ডাল হবে না, ডাল না হইলে চাল হবে না, খিচুড়ি হবে না, নির্বাচন তো এরকম না। নির্বাচনকে যখন আপনি কোনো শর্তের অধীনে দিয়ে দিবেন, তখন আপনি আসলে ডেমোক্রেসি মিন করেন না, আপনি যে দলই হন। আবার আপনি যদি শুধুমাত্র নির্বাচনই মিন করেন, অন্য কোনো কিছু মিন করেন না, আপনিও ডেমোক্রেসি মিন করেন না। এখানে ডেমোক্রেসি মিন করতে নির্বাচনটা ডেমোক্রেসি না ডেফিনেটলি, কিন্তু নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি। তাহলে কি কোলাবোরেশনটা হচ্ছে না? হ্যাঁ, কোলাবোরেশন। তার মানে কি, আপনি যখন ডেমোক্রেসি আপনি মিন করবেন, তখন নির্বাচনহীন 1 ঘন্টাও থাকা তো ক্ষতি। আপনি ডেমোক্রেটিক ইন্ডেক্সে নিচে নেমে যাচ্ছেন। ফলে নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আপনি পারলে 10 সেকেন্ড হইলেও আগে আনেন, যত পারেন আপনি আগে আনবেন। আপনার যদি স্পিরিটে ডেমোক্রেসি থাকে, নির্বাচন প্রলম্ব করার তো কোনো সুযোগ নেই। কিন্তু এখানকার এক শ্রেণীর বুদ্ধিজীবী আসছে, তারা যেভাবে নির্বাচনকে একটা অপরাধের পর্যায়ে নিয়ে যাচ্ছে, এইটা আওয়ামী ফেনোমেন। আমরা বারবার বলছি, নির্বাচনবিহীন ভোটবিহীন ক্ষমতা একটা হাসিনা মডেল, এই মডেলে বাংলাদেশ যাবে না। কিন্তু এখন আপনি আবার হাসিনার মতো, যেখানে ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক কায়েম হবে না, নতুন যে আপনার সোশ্যাল কন্ট্যাক্ট যেটা আমরা বলি অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, সেটার কোনো মীমাংসা হবে না। আপনি আপনার একটা ক্ষমতাকে আবারও একটা দলের মনোপলি আকারে চর্চা করবেন, এই সুযোগ বাংলাদেশে নেই। ফলে আপনাকে একটা কথা হলো নির্বাচন, এটা একটা অপূর্ব সুযোগ, সুবর্ণ সুযোগ, এমন একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া, যাতে জনগণ তার হারানো ভোটাধিকার ফেরত পায় এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক, নট পার্টির, জনগণের সম্পর্ক স্থাপন একটা সুযোগ তৈরি হয়। শেখ রবিউল আলম, আপনার কাছে আরেকবার আসা, সেটি হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে, সিইসি ইসলামী আন্দোলন বলেছে। তাদের দাবি পিআর এর অধীনেই এবারের নির্বাচন হতে হবে।
জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, তাদেরও এক ধরনের অবস্থান। আপনাদের অবস্থান কি আসলে? হ্যাঁ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নির্বাচন কমিশন এবং নির্বাচনের জন্য শিরোধার্য নয়। মনে রাখা দরকার, নির্বাচনটা এখন যেটা প্রয়োজন সেটা রাষ্ট্রের ডিমান্ড এবং জনগণের অধিকার। এটা কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার অংশ না। যারা এভাবে ভাবে তারা আরো স্বৈরা শক্তি, আমি মনে করি এ স্বৈরতান্ত্রিক চিন্তা। সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, আপনি নির্বাচন হতে হবে, আপনার বিজয় নিশ্চিত হতে হবে, অথবা আপনি ক্ষমতার অংশ হবেন, তখনই নির্বাচন হবে। এই ভাবনাটা অরাজনৈতিক ভাবনা। এর ভাবনা জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক ভাবনা। জুলাই ঘোষণাপত্র জাতীয় ঐক্যমত কমিশন অথবা সরকার তৈরি করেছে, বিএনপির কাছে খসড়া পাঠিয়েছে, বিএনপি মতামত দিয়েছে মাত্র। ঘোষণাপত্র যা হয়েছে সেটাতে অনেক দলেরই অসন্তোষ আছে, প্রত্যেকটা দল এক একভাবে চেয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জাতীয় অর্জন হিসাবে দেখানো হয়েছে বিধায় আমাদেরও বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক অর্জন থেকে, দলের অর্জন থেকে, বা আমাদের শীর্ষ নেতাদের অর্জন মানে সেটাকে ছোট করে দেখা হয়েছে বা উল্লেখ করা হয়নি, কিন্তু আমরা মেনে নিয়েছি বিকজ জাতির অর্জন দেখানো হয়েছে। যে জাতির অর্জন মানে আমাদেরও অর্জন, সবাই অর্জন। এই জন্য আমরা ওই ঘোষণাপত্রের প্রতি সমর্থন জানিয়েছি। জুলাই সনদ মোটামুটিভাবে চূড়ান্ত হয়েছে, কিছু নোট অফ ডিসেন্স আছে, নোট অফ ডিসেন্ট থাকবেই, কারণ এটা একটা রাজনৈতিক দলের অবস্থান এবং তার অধিকার। সব বিষয়ে আপনার মতো করে আমি এক হবো সেটা না, আমার জনগণের কাছে দায়বদ্ধতা আছে। আমি যেভাবে ওই বিষয়গুলি ভাবি সেটা নিয়ে জনগণের কর্তৃক নির্বাচিত হলে পার্লামেন্টে আমার মতো করে করতে চাই। এটা হচ্ছে গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার। নতুন করে প্রশ্ন তুলছে কিছু পক্ষ যে জুলাই সনদের আওতাতেই বা অধীনেই কিংবা সেই ফরম্যাটেই নির্বাচনটা হতে হবে বিগত ব্যবস্থা। আমি আপনাকে বলি, জুলাই সনদ এই জাতীয় ঐক্যমত কমিশন বলেছে যে বিষয়গুলি আমরা একমত হয়েছি এর কিছু হচ্ছে সাংবিধানিক কি করে সংশোধন করে করতে হবে, কিছু আইন এবং বিধিবিধান সংশোধন করে করা যাবে, আর কিছু নির্বাহী আদেশে করা যাবে। যেগুলি আইন এবং বিধিবিধান সংশোধন করে করা যাবে অথবা নির্বাহী আদেশে করা যাবে অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, সেই উদ্যোগ সরকার ইতিমধ্যে নিয়েছে। তারা আজকেও বলেছে আসিফ নজরুল যে প্রায় 367টি প্রস্তাবনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটা সম্ভব নয়, সেগুলি তারা করছে না। তো এগুলো তো অগ্রগতি। এখন এটাকে যদি আপনি নির্বাচনের শক্ত অংশ করে দেন, কারণ আপনার তো রাজনৈতিক দলই এখন হয়নি, আপনি এখনো নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেননি, আপনারা ঘোষণাপত্র মানুষ জানে না, আপনার ধরেন মূলনীতি এখনো অস্পষ্ট, কিছুই জানি না, আপনি শুধু অন্যান্য রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের চরিত্র হরণ করছেন, ইনস্টিটিউটের ব্যর্থতা তুলে ধরেন, আপনার কি করণীয় তা বলেন না, আপনি তো নির্বাচন চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাওয়ার উপর নির্বাচন নির্ভর করবে না। যে প্রক্রিয়ায় এগোচ্ছে অর্থাৎ সংস্কার, বিচার এবং নির্বাচন, আগামী এখনো 6 মাস বাকি, এর মধ্যেই এই সরকার শতভাগ সফল হবে বলে আমার বিশ্বাস। নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি আমাদের এনসিপি বা অন্যান্য যে সমস্ত বন্ধুরা পিআর চেয়ে থাকেন, সেই পিআরের আগামী নির্বাচনের ইস্তেহারে নিয়ে জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে পার্লামেন্টে করেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা অন্য রাজনৈতিক দলের দায়িত্ব না, অন্তর্বর্তীকালীন সরকারেরও দায়িত্ব না। ডাক্তার সাজিদুল হক রুবেল, পাথরলুটে ভোলাগঞ্জে বেশ ঐক্য ছিল বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন, কিন্তু নির্বাচন ইস্যুতে এক ধরনের ঐক্যের সংকট দেখা যাচ্ছে। সব এজেন্ডা বাদ দিয়ে নির্বাচন, যদি আমি সাইফ মুস্তাফিজের বক্তব্য ধরি, আপনার কি মনে হচ্ছে সব এজেন্ডা বাদ দিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার? সব এজেন্ডা বাদ দিয়ে তো নির্বাচনের দিকে আগানোর সুযোগ নেই, ঠিক আছে? অন্তত 3টি দায়িত্ব, সেটা সরকারের শুধু না, আমরা যারা রাজনীতি করি এই গণঅভ্যুত্থানের মধ্যে 3টি দায়িত্ব আমাদের সবার ঘাড়ে এসেছে: নির্বাচন, সংস্কার এবং বিচার। এবং একই সাথে এই যে সময়কালটা, যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশটার সার্বিক দেখভাল করার দায়িত্বটা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু সফলতার ব্যাপার। তো আমাদের রবি ভাই যেটা বললেন, শেখ রবিউল আলম, তিনি বেশ এখন এই তত্ত্বাবধায়ক সরকারকে বেশ সফলতা তাদের কামনা করছেন বা সফলও বলছেন আর কি। তো এটা একটু কানে লাগছে আর কি, একটু মনেও লাগছে আর কি। এই কয়েক মাস আগের কথাগুলো মনে পড়ছে, সেই কথাগুলো মনে পড়লে মনে হচ্ছে যে এই ব্যাপারটা একটা হঠাৎ একটা বড় ধরনের শিফট হয়েছে চিন্তার। হ্যাঁ, চিন্তা শিফট হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা হচ্ছে এই জায়গায় যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হলো, তার আগে অনেকগুলো কমিশন গঠিত হলো, তার মধ্যে 6টি গুরুত্বপূর্ণ কমিশনকে নিয়ে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন, যার সভাপতিত্ব খোদ প্রধান উপদেষ্টা করছেন। সেখানে একটা নীতিমালা কিন্তু করেছেন, যেটা রবি ভাই বলেছেন, এটা আমিও একমত, আবারও সেটা উচ্চারণ করছি, যে এখানে তিনি প্রথম অনেক করে দেখেন 15ই ফেব্রুয়ারি বক্তৃতা যেটা বলেছেন সেটা সব দল কিন্তু মেনে নিয়েছে।
তখন কিন্তু আমরা এই আওয়াজ দিই নাই যে আমারটা না হলে, তালগাছ না হলে কিন্তু আমি বিচার মানব না, এটা কিন্তু তখন আমরা বলি নাই। তখন আমাদের তিনি কী বলেছিলেন, তিনি বলেছিলেন আমি কতগুলো প্রস্তাব আমরা দেব, সেই প্রস্তাবগুলোর ক্ষেত্রে সবাই যদি মেনে নেয় সেটা হবে, যদি সেই প্রস্তাবগুলোতে কারো 19-20 হয় সেক্ষেত্রে আলোচনা হবে, আলোচনার মধ্যে আমরা একমত হওয়ার চেষ্টা করব, আর যেগুলাতে আমাদের একমত হতে পারছি না সেগুলো রেখে দেব ভবিষ্যতের জন্যে। ঠিক আছে, এটা তার বক্তব্য, এবং এই বক্তব্য ধরেই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করেছিলেন, এবং আমরা সেই কমিশনের বৈঠকে ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ অবধি, এবং এই বক্তব্য ধরেই আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু এখানে পরবর্তীকালে আমরা একটা জিনিস দেখেছি যে অনেকগুলো বিষয় অত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, জোর করে ঐক্যমত্য করার চেষ্টা, জোর করে ঐক্যমত্য করার চেষ্টা তো করা সম্ভব নয়। আবার আমরা দেখেছি কতগুলো বিষয় যে আগে এখান থেকে টেবিল থেকে নাই হয়ে গেছে, যেমন বহুত্ববাদের বিষয়টি। এই বহুত্ববাদের বিষয়টিকে একেবারে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হলো, ধর্মীয় একাত্মবাদের সাথে এই অন্তর্ভুক্তিমূলক যে রাজনৈতিক চেতনা এটাকে মিলিয়ে ফেলানো হইলো। আপনার কাছে আমি একেবারে শেষ প্রশ্ন আপনাকে দিয়েই শেষ করবো এই স্লটে, যে কোনো ধরনের শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা, একেবারে ছোট্ট করে, যে নতুন নতুন ইস্যু তৈরি করে আসলে সেই সব শঙ্কা সংকট তৈরির এক ধরনের চেষ্টা, আশঙ্কা আছে কিনা? নতুন নতুন ইস্যু, নতুন নতুন স্লোগান, নতুন নতুন দাবির মধ্য দিয়ে যদি আমরা তৈরি করতে থাকি তাহলে আমাদের সংস্কার আসতে হবে না, নির্বাচনও কিন্তু হচ্ছে প্রলম্বিত হবে। নির্বাচন এবং সংস্কার দুটোরই 12টা বাজবে যদি নতুন নতুন আমরা সংকটময় পরিস্থিতিকে চাষ করি। এই জায়গা থেকে আমাদেরকে ধৈর্যশীল জায়গায় আসতে হবে এবং ইউনিফাইড একটা জায়গা। শেখ রবিউল আলম রবি, আপনার কাছে কোনো আশঙ্কা, ঝুঁকি সামনের দিকে আছে কিনা? ঝুঁকি সবসময় থাকবে। আপনি পতিত ফ্যাসিবাদে একটা গোষ্ঠী আছে, রিজনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের হস্তক্ষেপ আছে, থাকবে, কিন্তু আমাদের বৃহত্তর এবং জাতীয় স্বার্থ ঐক্যমত হতে হবে। গণতন্ত্র আমরা চাই, তাহলে ভোটের উপর আস্থা রাখতে হবে। এটা একটা নির্দলীয় সরকার, প্রশাসন ও নিরপেক্ষ সরকার। যে সরকারটি ক্ষমতায় আছে তার ক্ষমতায় থাকার আগামীতে কোনো অভিলাষ নাই, তো সে নির্বাচনটা নিরপেক্ষভাবে করবে, এটাই, এই আস্থা থাকতে হবে সবার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের উপর আস্থাটা আপনি রাখতে হবে। আপনি যদি রাজনৈতিক দল হন, আপনি হয়তো রাতারাতি ক্ষমতায় যেতে পারবেন না, আপনি রাতারাতি শানিত হতে পারবেন না। হ্যাঁ, আপনি রাজনীতিতে থাকবেন, জনগণের রায় মেনে নেবেন, এবং জনরায়ের উপর আস্থা রেখে যদি আপনি রাজনীতি করেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে যান, সব সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি একমাত্র অবধারিত শক্তি এটা যদি মনে করেন, আর আপনি এই জনগণের উপর আস্থা যদি রাখতে না চান, সংকট তৈরি হয়। কিন্তু সেই সংকট হলে কি হবে? জনগণ প্রত্যাখ্যান করবে, আজীবনের জন্য রাজনৈতিক সংকট। মনে হয় যে কেউ জনগণের প্রতি আস্থা রাখতে চায় না, এরকমটি পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখেন, ছোটবেলা থেকে শুনতেছি গভীর সংকটের দেশ, একটা দিনও যায় না যেদিন এই কথা উচ্চারিত হয় না। এটা একটা কালচারে পরিণত হয়েছে আমাদের। দেখেন, অভ্যুত্থান একটা অভূতপূর্ব সুযোগ আমাদের, হ্যাঁ, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটনাটা কি ঘটে, অভ্যুত্থান হওয়ার পর একটা দেশে এমনি সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়, আপনি চান বা না চান। এখন এই সেকেন্ড রিপাবলিকটা প্রোটেক্ট করা হলো আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের দায়িত্ব। আমরা যদি আমাদের জায়গা থেকে বেটার এফোর্টটা দিই, অনেস্ট এফোর্টটা দিই, আশা করি এই অনেক হতাশা, অনেক কিছুর মধ্যে বেটারটা বের করা সম্ভব। এস এম সাইফ মুস্তাফিজ, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবেন নাকি সেখানে শর্ত? আমি তো বললামই, আসলে একজন মানে দায়িত্বশীল জায়গা থেকে যদি আমি বলি, আমাদের রাজনৈতিক দল থেকে তো অবশ্যই নির্বাচন তো আমরা চাই। আমরা বারবার যেটা বলছি, যদি মৌলিক সংস্কারের জায়গাগুলো মানে কালকে সব পূর্ণ করে ফেলা হয় বা 1 মাসের মধ্যে করা হয়, আমার মনে হয় আরও আগে এনে ফেলা যায়। মানে ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রে ওই বাধা না, আমরা চাচ্ছি যে মৌলিক সংস্কারগুলো যেন এই সরকারের অধীনে বাস্তবায়িত হয়। কারণ পূর্বে আমরা দেখেছি কোনো রাজনৈতিক সরকার যে আশাগুলো দিয়েছে, আপনি 90-এর পরে যদি দেখেন, কোনোটাই আসলে ফুলফিল হয় না। মৌলিক সংস্কার কি নির্ধারিত হয়েছে? কি কি বিষয়ে মৌলিক সংস্কার? হ্যাঁ, মৌলিক সংস্কার উচ্চকক্ষে পিআর, তারপরে সরাসরি নারী আসনে 100 আসনের যে ভোটের জায়গাটা, তারপর সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বতন্ত্রভাবে, যেটা আমরা আগে দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে হস্তক্ষেপে হতো, সেই জায়গাগুলো তো আমরা নিরপেক্ষ জায়গা যাচ্ছি। ইভেন আপনার নির্বাচন কমিশন যে সেই জায়গাটাও তো সংস্কার হয়নি, সে তো এই বিগত 3টি ইলেকশন যেই মানে ইলেকশন কমিশনের আন্ডার হয়েছে সেই পদ্ধতিতে তো হবে। তো এটা তো আমরা সবাই বারবার বলেছি, ইভেন বিএনপিও বলেছে যে তারা এটার সংস্কার চায়, কিন্তু এখন যদি আমরা সেই ফরম্যাটেই যাই তাহলে তো সেই আগের জায়গায় চলে আসবে। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, নির্বাচনের পরিবেশটা নিয়ে এখনকার যে পরিস্থিতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেব যেরকম উল্লেখ করছেন যে অন্য কোনো মার্কায় ভোট দিলে মারা হবে, জিব্বা কেটে ফেলা হবে, এরকম এখনই যেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলে আশঙ্কা করছি যে সব রাজনৈতিক দল আসলে কিভাবে নির্বাচনটা করবে। সেই জন্য অবশ্যই সংস্কারের জায়গাটা বাস্তবায়িত হলে আমার মনে হয় একটা আমরা আমাদের শেষ করতে হচ্ছে। আজকের রাজনীতির কোনো শেষ নেই, তর্ক বিতর্ক চলছে, নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়ে তার সমাধান মিলবে। রাজনীতি অব্যাহত থাকবে যমুনার পর্দায়। আগামী রোববার রাত 9টায় আবারও নতুন করে রাজনীতির অনুষ্ঠানে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের মতো।